গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব, আজ অষ্টম পর্ব। সদরঘাট পৌঁছে হাসান ছইওয়ালা একটা নৌকা 3 ঘন্টার জন্য ভাড়া করল। ঘন্টায় 50 টাকা হিসাবে 150 টাকা ভাড়া, 50 টাকা বকশিস, সব মিলিয়ে 200 টাকা। হাসান তার বন্ধুর বাড়িতে যাবার পরিকল্পনা বাদ দিয়েছে। হুট করে একটা মেয়েকে নিয়ে উপস্থিত হলে সে কি ভাববে কে জানে। হাসানের স্কুল জীবনের বন্ধু, সঙ্গে তার মাও থাকেন। তিনি প্রাচীনপন্থী মহিলা, তার কাছে ব্যাপারটা নিশ্চয়ই ভালো লাগবে না। এর চেয়ে নৌকায় নৌকায় ঘুরে বেড়ানো ভালো। হাসান 2 প্যাকেট মোরগ পোলাও, 1 বোতল পানি এবং 4টা মিষ্টি পান কিনেছে। বাসা থেকে ফ্লাস্ক নিয়ে এলে ফ্লাস্কে করে চা নেওয়া যেত। ফ্লাস্ক আনা হয়নি। পরের বার অবশ্যই ফ্লাস্ক আনতে হবে। নৌকা ছোটোখাটো হলেও সুন্দর। পাটাতনের শীতল পাটি বিছানো, 2টা ফুলতোলা বালিশ আছে। নৌকার বালিশ তেল চিটচিটে হয়, এই 2টা বালিশ পরিষ্কার। তিতলি বলল, মাঝি ভাই শুনুন, আমরা দুজনই কিন্তু সাঁতার জানি না। নৌকা সবসময় তীরের আশেপাশে রাখবেন। মাঝ নদীতে যাওয়া একদম নিষিদ্ধ। মাঝি দাঁত বের করে বলল, কি সইব নাফা, একেবারে লিচ্ছিন্ত থাকেন। আচ্ছা বেশ, লিচ্ছিন্ত থাকব, কিন্তু তারপরেও শুনে রাখুন, নৌকা যদি ডুবে যায় আপনি কিন্তু আমাদের দুজনের একজনকেও বাঁচাতে চেষ্টা করবেন না। ভয় পেয়ে আমরা তখন হয়তো দুজনেই বাঁচাও বাঁচাও চিৎকার করব। আপনি আমাদের বাঁচাবেন না, নিজের সাঁতরে তীরে উঠে পড়বেন। মাঝি দাঁত বের করে হাসছে। মেয়েটার পাগলামি ধরনের কথায় সে খুব মজা পাচ্ছে। বেবি ট্যাক্সিতে তিতলি সারাক্ষণ কথা বলছিল। নৌকা ছাড়তেই সে একেবারে চুপ হয়ে গেল। পানির দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। তার চোখও কেমন ছলছল করছে, মনে হচ্ছে সে কেঁদে ফেলবে। হাসান বলল, তিতলি, খাবার গরম আছে, হাত ধুয়ে খেয়ে ফেলো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। আমার খেতে ইচ্ছে করছে না। তুমি না বলেছিলে খিদে লেগেছে? একসময় লেগেছিল, এখন খিদে নেই। কি হয়েছে তিতলি? কিছু হয়নি, মন খারাপ লাগছে। মন খারাপ লাগছে কেন? গান জানি না, এই জন্য খুব মন খারাপ লাগছে। গান জানলে তোমাকে গান গেয়ে শোনাতাম, তোমার কত ভালো লাগতো। আমার যথেষ্টই ভালো লাগছে। আমার গানের গলা কিন্তু ভালো। বাবার টাকা পয়সা নেই, গান শিখতে পারলাম না। একটা হারমোনিয়াম কিনে দেবার জন্য মার কাছে বাবার কাছে কত কান্নাকাটি করেছি। বিয়ের পর তুমি কিন্তু আমাকে একটা হারমোনিয়াম কিনে দেবে, তোমার টাকা থাকুক বা না থাকুক। অবশ্যই কিনে দেব। আমার প্রথম চাকরির বেতনের টাকায় কিনে দেব। পানিতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো। ঠাট্টা না, সত্যি। হাসান পানিতে হাত রাখল। তিতলি মেয়েটাকে মাঝে মাঝে তার অদ্ভুত লাগে, ঠিক বুঝতে পারে না। একটা মেয়ের ভেতরে আসলে অনেকগুলি মেয়ে বাস করে। আমি গান জানলে তোমাকে কোন গানটা গেয়ে শোনাতাম জানো? না, কোনটা? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, এটা। তিতলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি হয়েছে তিতলি? কিছু হয়নি। কাঁদছ কেন? বুঝতে পারছি না, হঠাৎ মনটা খুব খারাপ লাগছে। মন খারাপ লাগছে কেন? জানি না, জানলে তোমাকে জানাতাম। বাসে চলে যাবে? বেশ তো, চলো চলে যাই। তিতলির 4টার আগেই বাসায় পৌঁছে গেল এবং রাত 8টায় তার বিয়ে হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজির একজন লেকচারের সঙ্গে। ছেলের মামারা বললেন, অনুষ্ঠান পরে হবে, আগ হয়ে যাক। আজকের দিনটা খুব শুভ। ছেলের দাদি খুবই অসুস্থ, পিজিতে ভর্তি হয়েছেন, যে কোনো সময় মারা যাবেন। মৃত্যুর আগে নাত বউয়ের মুখ দেখে যেতে চান। কিভাবে কি ঘটল তিতলি নিজেও জানে না। তিতলির শুধু মনে আছে তার বাবা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বললেন, তুই আপত্তি করিস না মা, আমি দরিদ্র মানুষ, এমন ভালো ছেলে তোর জন্য আমি জোগাড় করতে পারবো না। তোর কি সমস্যা আমি কিচ্ছু শুনতে চাই না মা। মারে, তুই আমার প্রতি দয়া কর। তুই রাজি না হলে আমি বিষ খাবো, সত্যি বিষ খাবো। তোর মার নামে কসম কেটে বলছি, বিষ খাবো।
তিতলি তার বাবাকে কোনোদিন কাঁদতে দেখেনি। সে একটা ঘোরের মধ্যে চলে গেল। সে তাকালো তার মার দিকে, ফিসফিস করে বলল, মা, আমি কি করব? সুরাইয়া জবাব দিলেন না। তিনিও কাঁদছেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। নাদিয়া তাকে জড়িয়ে ধরে আছে। তিতলি নাদিয়ার দিকে তাকিয়ে বলল, নাদিয়া, কি করব আমি? নাদিয়া বলল, আপা, তুমি একজনের কাছে প্রতিজ্ঞা করেছ, প্রতিজ্ঞা ভঙ্গ করো না। কিন্তু বাবা কাঁদছেন, হাউমাউ করে কাঁদছেন। বাবাকে তিতলি কখনো কাঁদতে দেখেনি। পিজি হাসপাতালের 18 নম্বর কেবিনে তিতলি দাঁড়িয়ে আছে। তার পাশে সুন্দর চেহারার এক যুবক। যুবকের মুখ হাসি হাসি। এই যুবকটি তার স্বামী। তার নাম যেন কি? আশ্চর্য, নামটা মনে পড়ছে না। বৃদ্ধ এক মহিলা আধ বোঝা চোখে তাকিয়ে আছেন। তার নাকে অক্সিজেনের নল, কাঠির মতো সরু সরু হাত, হাতের নীল রগ বের হয়ে আছে। ভদ্রমহিলার বুক হাঁপুরের মতো ওঠানামা করছে। খুব গয়না টয়না পরা এক মহিলা তিতলিকে বললেন, তোমার দাদি শাশুড়ি, সালাম করো। তিতলি নড়ল না। বৃদ্ধা অস্পষ্ট জড়ানো স্বরে কি যেন বললেন। তিতলি সেই কথার কিছু বুঝতে না পারলেও অন্যরা বুঝল। বৃদ্ধার বালিশের নিচ থেকে গয়নার বাক্স বের করে আনল। বাক্স খুলে গয়না বের করে বৃদ্ধার হাতে দেওয়া হল। বৃদ্ধা তিতলির দিকে চোখের ইশারা করলেন। গয়নাটা নিতে বললেন। পুরনো দিনের পাথর বসানো হার, বেদানার দানার মতো লাল লাল পাথর। তিতলির মনে হচ্ছে লাল পাথরগুলো যেন চোখ, যেন বৃদ্ধার হাতের হারটা অনেকগুলো লাল চোখে তিতলিকে দেখছে। তার পাশে দাঁড়িয়ে থাকা যুবকটা হাসছে। এই যুবক তার স্বামী। তার নাম তিতলির মনে পড়ছে না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, গানটার সুর যেন কি? আচ্ছা, এই বৃদ্ধার কি হয়েছে? ক্যান্সার? লিটনকে কেমন যেন অন্যরকম লাগছে। কোথাও কোনো পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা সূক্ষ্ম বলে ধরা যাচ্ছে না। চুল কেটেছে কি? না, চুল কাটেনি। মাথা ভর্তি কোঁকড়া চুল। চুলের জন্যে কলেজে তার নাম ছিল শ্যাওড়া গাছ। লিটন বলল, তুই এরকম করে তাকিয়েছিস কেন? কি দেখছিস? তোকে দেখছি। আমাকে দেখার কি আছে? তোকে কেমন যেন অন্যরকম লাগছে। লিটন বলল, মনটা খুবই খারাপ, সেই জন্যই বোধহয় অন্যরকম লাগছে। মন খারাপ কেন? লিটন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমাকে দেখে বুঝতে পারছিস না কেন মন খারাপ? মালয়েশিয়া শেষ পর্যন্ত যেতে পারিনি। ঢাকা এয়ারপোর্টে আটকে দিয়েছে, ফলস ভিসা। হাসান বিস্মিত হয়ে বলল, তোর মালয়েশিয়া যাবার কথা ছিল নাকি? তুই জানিস না? না। আমি যে বিয়ে করেছি সেটা জানিস? না জানালে জানবো কিভাবে? আমি তো অন্তর্যামী না। চাচাজান তোকে বলেননি? আমি তাকে বলে গেছি। আমার বিয়ে তো আর কার্ড ছাপিয়ে হবে না যে কার্ড দিয়ে যাব। সস্তার বিয়ে। বন্ধুবান্ধব যে কজনকে বলেছিলাম কেউ আসেনি। কেউ না এলেও তুই আসবি সেই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। বলতে গেলে একা একা বিয়ে করেছি। মনটা এত খারাপ হয়েছিল। মন খারাপ তো হবারই কথা। বুঝলি হাসান, আমি ঠিক করেছিলাম আর কোনোদিন তোর সঙ্গে কথা বলবো না। তোর বিয়ের কথা জেনেও আমি যাব না তুই ভাবলি কি করে? লিটন আনন্দিত গলায় বলল, শম্পাকেও আমি এই কথাই বলেছি। আমি বলেছি, শোনো শম্পা, আর কেউ আসুক না আসুক, হাসান আসবেই। শম্পা বলেছে, উনি কি আলাদা? আমি বললাম, হাসান আলাদা কি আলাদা না তা জানি না, তবে হাসান আসবে এইটুকু জানি। হাসান বলল, বাবা আমাকে কিছু বলেননি, বোধহয় ভুলে গেছেন। বুড়ো মানুষ, ভুলে যাওয়াই তো স্বাভাবিক। চাচাজানের কাছে 1000 টাকাও দিয়েছিলাম। ভেবেছি বিদেশ চলে যাচ্ছি, যে যা টাকা পেত দিয়ে যাই। সেই যাওয়া আটকে গেল। কি যে সমস্যার মধ্যে পড়েছি। আমার জন্যে কষ্ট হচ্ছে না, শম্পার জন্যে হচ্ছে। ও খুব কান্নাকাটি করে। ভাবিকে কান্নাকাটি করতে নিষেধ কর। তুই না যাওয়াতে দুজন একসঙ্গে থাকতে পারছিস। আমিও এক্স্যাক্ট এই কথাই শম্পাকে বলেছি। আমাদের দেশের ব্যাপার তো জানিস, সবাই বলা বলি করছে
বিদেশ যাওয়াটাও সব ভাঁওতাবাজি। বিদেশ যাচ্ছে এই ভাঁওতা দিয়ে বিয়ে করেছে। আমার মনটা যে কি খারাপ তুই দেখে বুঝবি না। মন খারাপের কথা বাদ দে তো, ভাবির কথা বল। ভাবি দেখতে কেমন? দেখতে মোটামুটি, মানে এভারেজ আর কি, কিন্তু অসাধারণ একটা মেয়ে। অন্তরে এত মায়া তুই কল্পনাও করতে পারবি না। আমার সম্পর্কে কেউ একটা কথা বললে তার চোখ দিয়ে পানি পড়ে। একদিন হয়েছে কি শোন, সকালবেলা তাদের বাসায় গিয়ে নাস্তা করার কথা, যেতে পারিনি। রাত 9টার দিকে গেছি। গিয়ে শুনলাম রাত 9টা পর্যন্ত তোর ভাবি না খেয়ে বসে আছে। সলিড ফুড তো খাইনি, পানি পর্যন্ত না। এটা পাগলামি না? পাগলামি হলেও সুন্দর পাগলামি। তোরা যতই সুন্দর বলিস, আমি খুব রাগ করেছি। সম্পাকে কঠিন কঠিন কিছু কথা বলবো ভেবেছিলাম, শেষ পর্যন্ত বলিনি। হাইলি সেন্সিটিভ মেয়ে তো, কঠিন কথা শুনে কি করে না করে তার ঠিক আছে, চুপচাপ থাকাই ভালো। ভাবি এখন কোথায়? তোর সঙ্গে? আমার সঙ্গে থাকবে কিভাবে? আমি থাকি মেসে। বউ নিয়ে তো আর মেসে উঠতে পারি না। শম্পা তার বড় মামার সঙ্গে থাকে। আমি প্রতিদিন কমপক্ষে একবার হলেও দেখে আসি। একবার রাতে ছিলামও। ওদের বাসা খুবই ছোট, 2 কামরার বাসা। এতগুলো মানুষ, আমরাই যদি একটা ঘর দখল করে থাকি তাহলে কি করে হবে? আর নিউলি ম্যারিড কাপল তো, অন্যদের সঙ্গে তো আর খাটে আড়াআড়িভাবে ঘুমোতে পারি না। হাসান হাসছে। লিটন এখনও ছেলে মানুষ রয়ে গেছে। কি সহজ আন্তরিক ভঙ্গিতেই না গল্প করছে। হাসান, শম্পার ছবি দেখবি? আছে সঙ্গে? ওদের ক্যামেরায় কিছু ছবি তুলেছিলাম, 36টা স্ন্যাপ নিয়েছি, 8টা নষ্ট হয়েছে। এ দেখ। হাসান ছবি দেখছে। লিটন গভীর আগ্রহে প্রতিটি ছবি ব্যাখ্যা করছে। শম্পার সঙ্গে যে ছোট মেয়েটা দেখছিস, শম্পার মামাতো বোন, ক্লাস 2তে পড়ে। এমনিতে খুব শান্ত মেয়ে, তবে একটা বিচিত্র অভ্যাস আছে, আদর করে কামড় দেয়। ওই তো পরশুদিন হঠাৎ শম্পার নাক কামড়ে ধরল, একেবারে রক্ত বের করে দিয়েছে। এই ছবিটা দেখ, শম্পার গলায় যে হারটা দেখতে পাচ্ছিস, এটা রিয়েল না, ইমিটেশন। হাসান বলল, ভাবি তো দেখতে খুব সুন্দর, তুই কি বলছিস মোটামুটি? সামনাসামনি আরও সুন্দর দেখা যায়, ছবিতে তেমন ভালো আসেনি, ক্যামেরাটাও তত ভালো ছিল না। দেখ না, সবই আউট অফ ফোকাস। তোকে একদিন নিয়ে যাব, শম্পা খুব খুশি হবে। তোর কত গল্প করেছি। আমার আবার কি গল্প? তোর গল্পের শেষ আছে? তোর নেই টাকা পয়সা, তারপরে তুই আমাদের জন্য যা করিস সেটা কে করে? তোর একটা গল্প শুনে শম্পার চোখে পানি এসে গিয়েছিল। থাক, গল্পটা বলতে হবে না। আহা শোন না, এই গল্প আমি যে কতজনকে করেছি। ওই যে কলেজে পড়ার সময় আমি অসুস্থ হয়ে পড়লাম, তুই খবর পেয়ে। চুপ কর তো। আচ্ছা চুপ করলাম। শম্পাকে দেখতে কবে যাবি? হাত একদম খালি। খালি হাতে তাকে দেখতে যাব কীভাবে? কিছু তো নিয়ে যেতে হবে। দেখি 3-4 দিনের মধ্যে যাব। তোকে এসে নিয়ে যাব। শুক্রবার আসি। কিছু নিতে হবে না, তোকে দেখলেই খুশি হবে। উপহার দিয়ে তাকে খুশি করার ক্ষমতা তো আমার নেই। মানুষ দেখিয়ে খুশি করা, সেটাও তো কম না। আজ উঠি রে। হাসান তাকে সঙ্গে করেই বেরোল। আজ বুধবার, হিসামউদ্দিন সাহেবের সঙ্গে দেখা করার কথা ছিল। হিসামউদ্দিন সাহেবকে এখনও তার নিজের চাকরির কথা বলা হয়নি। লজ্জার কারণে বলা হচ্ছে না। লিটনেরটা বলে দেখবে নাকি? এই মুহূর্তে তার চেয়ে লিটনের চাকরি অনেক বেশি দরকার। রাস্তায় বের হতেই আশরাফুজ্জামান সাহেবকে দেখা গেল। তিনি কয়েক পলক তাদের দিকে তাকিয়ে হুট করে পাশের গলিতে ঢুকে পড়লেন। আজকাল তিনি ছেলেদের দেখলেই সরে পড়েন। হাসানের খুব মায়া লাগছে। মানুষের কত পরিবর্তনই না হয়। এমন একটা সময় ছিল তার পায়ের শব্দেই বুক ধড়ফড় করত। সেই মানুষ আজ পালিয়ে পালিয়ে বেড়ায়। পথে ঘাটে হঠাৎ দেখা হলে এমন বিব্রত হন। লিটন বলল, চাচাজান কি তোকে টাকাটা দিয়েছে, 1000 টাকা? হাসান বলল, না। তাকে কিছু জিজ্ঞেস করিস না, বুড়ো মানুষ, ভুলে গেছেন। জিজ্ঞেস করলে হয়তো লজ্জা পাবেন। আমি কিছু জিজ্ঞেস করব না। প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদে হাঁটতে কষ্ট হয়, হাঁটা ছাড়া উপায় নেই। হাসানের পকেটে 20টা মাত্র টাকা।
20 টাকার একটা চকচকে নোট। নোটটা খরচ করা যাবে না। বেকারদের মধ্যে অনেক কুসংস্কার আছে, পকেট একেবারে শূন্য করতে নেই। হাসান ঘড়ি দেখল, হেঁটে যেতে গিয়ে দেরি হয়ে যাবে না তো? দেরি হলেই হিসামুদ্দিন সাহেবের পিয়ে মোতালেব ভুরু কুঁচকে বলবে, মাই গড, আজও দেরি। ভাবটা যেন সে সবসময় দেরি করে যাচ্ছে। স্যার তো মনে হয় আজ কথা বলতে পারবেন না। হাসান বলল, ও আচ্ছা। মোতালেব হাইট তুলতে তুলতে বলল, স্যারের মেয়ে এসেছে, চিত্রলেখা। সে স্যারের সব টাইম টেবল ভণ্ডুল করে দিচ্ছে। হাসান বলল, চলে যাব? মোতালেব এই প্রশ্নের জবাব দিল না, হাই তুলল। গুরুত্বহীন মানুষের সঙ্গে কথা বলার সময় গুরুত্বপূর্ণ মানুষদের শরীরে অক্সিজেনের অভাব হয়, তাকে ঘন ঘন হাই তুলতে হয়। মোতালেব এই জন্যই হাই তুলছে। মোতালেব সাহেব, আমি কি চলে যাব? থাকুন কিছুক্ষণ, চা খান, দেখি স্যার কি বলেন। হাসান বসে পড়ল। মোতালেবের এই ঘরটা ডাক্তারদের ওয়েটিং রুমের মতো। দেয়ালের সঙ্গে ঘেঁষে এক সারি বেতের চেয়ার সাজানো। চেয়ারগুলোতে এককালে গদি ছিল, এখন নেই। ঘরের মাঝখানে একটা টেবিল, ভারী কালো রঙের টেবিলের উপর ময়লা কয়েকটা ম্যাগাজিন। ঘরের এক কোনায় ছোট্ট টেবিল নিয়ে ডাক্তার সাহেবের অ্যাসিস্ট্যান্টের মতো বিরক্ত মুখে মোতালেব বসে থাকে। মোতালেবের হাতে মুন্সি আমিরুদ্দিনের লেখা চটি একটা বই, নাম প্রেমের সমাধি। বইটির কভারে একটা ফুটন্ত ফুলের ছবি, সেই ফুলের উপর কুৎসিত দর্শন একটা পোকা উঠছে। পোকাটার গায়ের রং ঘন কৃষ্ণ, চোখ টকটকে লাল। পোকাটা খুব সম্ভব ভ্রমর, তবে দৈত্যাকৃতি ভ্রমর। প্রেমের সমাধি নামের এই চটি বইটি মোতালেব গত 2 মাস ধরে পড়ছে। হাসান ঠিক করে রেখেছে, মোতালেব সাহেবের এই বই পড়া শেষ হলে সে বইটা তার কাছ থেকে ধার করে নিয়ে পড়ে দেখবে ব্যাপারটা কি। ডাক্তারের ঘরে যেমন ওষুধের গন্ধ থাকে, এই ঘরেও তেমনি ওষুধের কড়া গন্ধ। এই গন্ধ রহস্য হাসান বের করেছে, ইনসেকটিসাইডের গন্ধ। বাগানের প্রতিটি ফুল গাছে প্রতি সপ্তাহে একবার স্প্রে করে ইনসেকটিসাইড দেওয়া হয়। ইনসেকটিসাইডের বোতল এই ঘরের আলমিরায় তালাবন্ধ থাকে। আলমিরায় হাতে লেখা একটি নোটিশ আছে, বিপজ্জনক। জনক বানানে মূর্ধন্য ন ব্যবহার করা হয়েছে বলেই বোধহয় নোটিশটা দেখলেই গা ছমছম করে। এই ঘরের সময় থেমে থাকে। 5 মিনিট বসে থাকলেই মনে হয় 5 ঘন্টা বসে থাকা হয়েছে। হাসান নড়ে চড়ে বসল। সময় থামা অবস্থাতেও অনেকক্ষণ পার হয়েছে। মোতালেব সাহেব। মোতালেব বই থেকে মুখ তুলল, তার দৃষ্টি অপ্রসন্ন, ভ্রু কুঁচকানো। হাসান অপ্রস্তুত ভঙ্গিতে বলল, চলে যাব? বাজে কয়টা? 3:30। আরও 5-10 মিনিট বসে চলে যান। আপনি কি একটু জেনে আসবেন? জেনে আসা যাবে না। এতদিন পরে স্যারের মেয়ে এসেছে, স্যার মেয়ের সঙ্গে গল্প করছেন, এর মধ্যে হুট করে আমি উপস্থিত হব? ব্যালেন্স ছাড়া কথা বলবেন না। জি আচ্ছা। 4টা পর্যন্ত অপেক্ষা করুন। 3টা থেকে 4টা এই 1 ঘন্টার পেমেন্ট নিয়ে হাসি মুখে চলে যাবেন, বাকিটা আমি দেখব। জি আচ্ছা। স্যারের মেয়ে দেখতে কেমন? দেখতে কেমন তা দিয়ে আপনার কোনো দরকার আছে? জি না। তাহলে জানতে চান কেন? স্যারের মেয়ে কালো কুৎসিত হলেও আপনার কিছু যায় আসে না, ডানা কাটা পরি হলেও যায় আসে না। তা তো বটেই। হাসান একটা ম্যাগাজিন হাতে নিল। সময় কাটানোর জন্য রোমহর্ষক অপরাধের কাহিনী পড়া ছাড়া কোনো গতি নেই। অপরাধের কাহিনী ছাড়া এখন কোনো ম্যাগাজিন প্রকাশিত হয় না। দেশে তেমন কোনো মজাদার অপরাধের কাহিনী পাওয়া না গেলে বিদেশি অপরাধের কাহিনী ছেপে দেয়া হয়। লস অ্যাঞ্জেলসের 3 সমকামী তরুণীর গোপন কাহিনী জাতীয় মজাদার কেচ্ছা। আপনি কি হাসান সাহেব? হাসান ধড়মড় করে উঠে দাঁড়াল। 100 ভাগ খাঁটি বাঙালি মেয়ে সামনে দাঁড়িয়ে। কেউ না বলে দিলেও পরিষ্কার বোঝা যাচ্ছে এই মেয়ের নাম চিত্রলেখা। বাবার মতো টকটকে গায়ের রং না, শ্যামলা মেয়ে, মাথা ভর্তি চুল। চুল নিয়ে সে খানিকটা বিব্রত। একটু পরপর মুঠো করে চুল ধরছে। খুব সাধারণ সুতির শাড়ি পরেছে। মনে হচ্ছে এই সাধারণ শাড়িটা না পরলে তাকে মানাতো না। সবচেয়ে মজার ব্যাপার, মেয়েটির পায়ে স্যান্ডেল নেই, খালি পা। খালি পায়েও তাকে বেশ মানিয়েছে।
মনে হচ্ছে কোনো স্যান্ডেলেই এই মেয়েকে মানাতো না। এক ধরনের মানুষ আছে যাদের সব কিছুতেই মানায়, এও বোধহয় সেরকম কেউ। আপনি হাসান সাহেব তো? জি। আপনার না 3টার সময় বাবার ঘরে যাবার কথা? আমি আপনার জন্যই বসেছিলাম। আমার জন্যে? জি। আপনাকে বাবা কি গল্প বলেন এইসব শুনব, আর আপনি কিভাবে নোট করেন তা দেখব। আচ্ছা, আমি তো আমার পরিচয় দিইনি। আমার নাম চিত্রলেখা। জি, আমি বুঝতে পেরেছি। কিভাবে বুঝলেন? ও আচ্ছা, বোঝাটাই তো স্বাভাবিক। নিশ্চয়ই এর মধ্যে শুনে ফেলেছেন যে আমি এসেছি, তাই না? জি। আসুন আমার সঙ্গে। কোথায়? বাবা আপনার জন্য অপেক্ষা করছেন। হাসান পেছনে পেছনে যাচ্ছে। তার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আপনি খালি পায়ে হাঁটছেন কেন? জিজ্ঞেস করল না। এই ধরনের প্রশ্ন করবার মতো ঘনিষ্ঠতা মেয়েটির সঙ্গে হয়নি, কোনোদিন হবেও না। হাসান সাহেব? জি। আমেরিকায় যদি আমার নাম কেউ জিজ্ঞেস করে আমি কি বলি জানেন? আমি বলি আমার নাম মিস পিকচার ড্র। আমার এই নামটি এখন চালু। অনুবাদটা ভালো হয়েছে না? জি। যান, আপনি বাবার সঙ্গে বসুন, আমি চা নিয়ে আসছি। হিসামুদ্দিন সাহেব আজ একটা ধবধবে পাঞ্জাবি গায়ে বসে আছেন। হাসান তাকে খালি গায়ে দেখিয়ে অভ্যস্ত। পাঞ্জাবিতে তাকে অন্যরকম লাগছে। তার সামনে পানের বাটাও নেই। হাসানের মনে হচ্ছে চিত্রলেখার উপস্থিতির সঙ্গে ঘটনা দুটি সম্পর্কিত। আসসালামু আলাইকুম স্যার। হাসান, বসো। আমার মেয়ের সঙ্গে কথা হয়েছে? জি। আমার মেয়ের মধ্যে এমন কি কিছু দেখলে চোখে পড়ার মতো? হাসান ইতস্তত করে বলল, উনি খালি পায়ে হাঁটছেন। হিসামুদ্দিন হাসতে হাসতে বললেন, আরে দূর, খালি পায়ে হাঁটছে কারণ স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। ওর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে ওর কাছে সব মানুষই চেনা, অতি আপন। তোমার সঙ্গেও নিশ্চয়ই খুব চেনা ভঙ্গিতে কথা বলেছে। আমার বড় বোনের মধ্যেও এই ব্যাপারটা ছিল। আমার বড় বোনের নাম কি তোমার মনে আছে? পুষ্প। ভালো নাম লতিফা বানু। ঠিক আছে। চিত্রলেখার খুব ইচ্ছা আমি তোমাকে কিভাবে গল্পগুলো বলি তা শুনবে। ও আসুক, তখন তোমাকে আমার বড় বোনের একটা গল্প বলবো। জি আচ্ছা। তুমি টাকা পয়সা ঠিকমতো পাচ্ছ তো? পাচ্ছি স্যার। চিত্রলেখার চা নিয়ে ঢুকল। টি পট ভর্তি চা, দুধের পট, চিনির পট। হাসান অবাক হয়ে লক্ষ্য করল, প্রথম চায়ের কাপটি চিত্রলেখা তার বাবার জন্যে না বানিয়ে তার জন্যে বানাচ্ছে। খুব সাধারণ একটি ভদ্রতা। হাসানের মতো অভাজনের জন্যে এই ধরনের ভদ্রতা চিত্রলেখাদের মতো মানুষেরা করে না, তার প্রয়োজন নেই। হাসান সাহেব, আপনি কতটুকু চিনি খান? 3 চামচ। আজ প্রথম দিন বলে 3 চামচ দিচ্ছি, দয়া করে চিনি খাওয়া কমাবেন। আমি কিন্তু ডাক্তার, অকারণে উপদেশ দিই না, যখন প্রয়োজন তখনই উপদেশ দিই। হিসামুদ্দিন বললেন, তোর স্যান্ডেল পাওয়া গেছে? চিত্রলেখা হাসি মুখে বলল, এক পাটি পাওয়া গেছে, অন্য পাটি খোঁজা হচ্ছে। হিসামুদ্দিন বললেন, তোর কি এক জোড়াই স্যান্ডেল? হ্যাঁ, 100 জোড়া স্যান্ডেল দিয়ে আমি কি করব? আমি কি লেডি ইমালডা? বাবা, তোমার গল্প শুরু করো। চিত্রলেখা ঠিক তার বাবার মতোই দেয়ালে ঠেস দিয়ে বসেছে, একটা হাত তার গালে। সাধারণ নিয়ম হচ্ছে যে গল্প বলে শ্রোতারা তার দিকেই তাকিয়ে থাকে। এক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম করে চিত্রলেখা তাকিয়ে আছে হাসানের দিকে। তার চোখ চাপা কৌতুকে ঝিলমিল করছে। হিসামুদ্দিন গল্প শুরু করেছেন, আমাদের নেত্রকোনার বাসায় একটা শিউলি গাছ ছিল। শিউলি গাছ জংলি ধরনের হয়, খসখসা পাতা, ঝুপড়ির মতো বড় হয়। জঙ্গলে জন্মালেই এই গাছগুলোকে মানাতো। শিউলি গাছের আরও সমস্যা আছে, শুঁয়োপোকা। বছরের একটা সময় আমাদের শিউলি গাছ ভর্তি হয়ে যেত শুঁয়োপোকায়। সেই সময় বাবা ঠিক করতেন গাছ কেটে ফেলা হবে। বড় আপার জন্য কাটা হতো না। শিউলি ফুল তার খুব প্রিয় ছিল। গাছটার ফুল ফোটাবার ক্ষমতা ছিল অসাধারণ। শীতের সময় উঠোন ফুলে ফুলে ভরে থাকত। বড় আপা বলতেন জ্যোৎস্নার চাদর। যাই হোক,
এক বছর হঠাৎ কি হলো, গাছটায় ফুল ফুটল না, একটা ফুলও না। আমরা সবাই খুব অবাক হলাম, আর বড় আপা হলেন অস্থির। গাছটায় একটা ফুলও ফুটবে না, এ কেমন কথা? প্রায় দেখতাম কাজকর্ম সব ছেড়ে দিয়ে বড় আপা গাছটার নিচে দাঁড়িয়ে থাকতেন। সেই শীতেই বড় আপা মারা গেলেন। অতি তুচ্ছ কারণে তার মৃত্যু হল। বাথরুমে পা পিছলে পড়ে মাথায় ব্যথা পেলেন। সামান্য ব্যথা, তেমন কিছু না। রান্নাবান্না করলেন, আমাদের খাওয়ালেন, নিজে কিছু খেলেন না। তার নাকি শরীরটা ভালো লাগছে না, মাথা ঘোরাচ্ছে। বাতি নিভিয়ে বিছানায় শুয়ে রইলেন। তার আধ ঘন্টা পর বাবাকে ডাকলেন। বাবা বিছানায় তার পাশে বসলেন। বড়াপা বললেন, বাবা, তুমি আমার মাথার চুল বিলি করে দাও। তারপর হঠাৎ করে বললেন, বাবা, আমি মরে যাচ্ছি। বাবা ভয় পেয়ে আমাদের সবাইকে ডাকলেন। তার ঘণ্টা খানেকের মধ্যেই বড় আপা মারা গেলেন। নেত্রকোনা বড় মসজিদের গোরস্থানে তার কবর হল। হতদরিদ্র পরিবারে মৃত্যু শোক স্থায়ী হয় না। 7 দিনের মাথায় বাসার সব মোটামুটি ঠিক হয়ে গেল। সেই সময় একটা আনন্দের ব্যাপারেও ঘটল। বাবা একটা চাকরি পেয়ে গেলেন। চাকরি তেমন ভালো না, তবে বাবা খুব উল্লসিত, কারণ এই চাকরিতে বাড়তি আয়ের সুযোগ সুবিধা খুবই ভালো। মাছ সাপ্লাইয়ের কাজ। ভাটি অঞ্চলের বড় বড় মাছ কাঠের পেটিতে বরফ দিয়ে ভরে ঢাকা পাঠানো। বরফের প্যাকিং হয় রাতে। এর মধ্যে 2-1টা মাছ এদিক ওদিক করা যায়। কেউ তাতে কিছু মনেও করে না। এই ধরনের ক্ষতি হিসেবের মধ্যেই ধরা থাকে। বাবা আনন্দিত গলায় বললেন, এইবার দেখা যাবে তোরা কে কত মাছ খেতে পারিস। মাছের বড় বড় পেটি খেয়ে দেখবি একসময় মাছের উপর ঘেন্না ধরে যাবে। তখন মাছের ছবি দেখলেও ওয়াক্থু করে বমি করে ফেলবি। চাকরি শুরু করার 3 দিনের মাথায় বাবা বিশাল এক চিতল মাছ নিয়ে শেষ রাত্রে বাসায় চলে এলেন। মহা উৎসাহে চিতল মাছ রান্না করলেন। সকালে নাস্তার বদলে বারান্দায় পাটি পেতে চিতল মাছের পেটি দিয়ে আমরা ভাত খেতে বসলাম। আর তখনই আমার মেজ বোন ময়না চেঁচিয়ে বলল, দেখো দেখো। আমরা অবাক হয়ে দেখলাম শিউলি গাছের নিচটা ফুলে ফুলে সাদা হয়ে আছে। শিউলি গাছ আবার ফুল ফোটাতে শুরু করেছে। আজ এই পর্যন্তই। চিত্রলেখা বলল, হাসান সাহেব, আপনি কি আরেক কাপ চা খাবেন? জি না। আপনি কি বাবার সব গল্প লিখে ফেলেছেন? জি। পরের বার যখন আসবেন লেখা কপিগুলো নিয়ে আসবেন, আমি একটু পড়ে দেখব। আপনি পরের বার কবে আসবেন? আমি প্রতি বুধবারে আসি। আপনি বললে আমি কালই দিয়ে যাব। প্লিজ, আমার খুব পড়ার ইচ্ছা। চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না না, এগিয়ে দিতে হবে না। অবশ্যই এগিয়ে দিতে হবে, আমি খুবই ভদ্র মেয়ে। হাঁটতে হাঁটতে চিত্রলেখা বলল, হাসান সাহেব। জি। বাবার গল্পগুলো শুনতে আপনার কেমন লাগে? ভালো লাগে। বাবা খুব গুছিয়ে গল্প বলেন। লেখক হলেও তিনি খুব নাম করতেন। জি। তবে আপনাকে একটা গোপন তথ্য দিচ্ছি। বাবার গল্পে কিছু বানানো ব্যাপার আছে। আপনি সামনে ছিলেন বলে আমি ধরলাম না। আপনি সামনে না থাকলে আমি অবশ্যই ধরতাম। কোন জিনিসটা বানানো? ওই যে শিউলি গাছে বাবার বড় বোন পুষ্পের মৃত্যুর পরপর ফুল ফুটল। বানানো বলছেন কেন? কারণ এই গল্পটা বাবা আমাকেও বলেছেন। তখন গল্পটা অন্যরকম ছিল। কীরকম ছিল? আমাকে বাবা বলেছিলেন, তার বড় বোনের মৃত্যুর পর আমাদের দাদাজানের সব রাগ গিয়ে পড়ল গাছটার ওপর। তিনি পাগলের মতো সামান্য মাছ কাটা বটি দিয়ে কুপিয়ে কুপিয়ে গাছটা কেটে ফেললেন। ও, উনি হয়তো ভুলে গেছেন। এরকম একটা বড় ঘটনা ভুলে যাবার তো কথা না। সবগুলো ডাল হয়তো কাটা হয়নি, একটা রয়ে গিয়েছিল, সেই ডালে ফুল ফুটেছে। চিত্রলেখা খিলখিল করে হাসছে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, বাবাকে তো আপনি দেখে আমার চেয়েও বেশি পছন্দ করেন। এখন একটা ব্যাপার পরিষ্কার হলো। হাসান ভীত গলায় বলল, কোন ব্যাপার?
বাবা আপনাকে এত পছন্দ করেন কেন সেই কারণটা ধরা গেল। আপনি বাবাকে পছন্দ করেন বলেই বাবা আপনাকে পছন্দ করেন। পছন্দ অপছন্দের ব্যাপারটা মানুষ খুব সহজেই ধরতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে অনেক গল্প করে ফেললাম, এখন আপনি চলে যান। চিত্রলেখা হাসানকে গেট পর্যন্ত এগিয়ে দিল। খালি পায়ে সে হাঁটছে। হাসানের আবারও মনে হলো এই মেয়ে খালি পায়ে না হেঁটে স্যান্ডেল পায়ে হাঁটলে তাকে মোটেও মানাত না। দিনটা মেঘলা, সারাদিন মেঘ ছিল না। এখন কোত্থেকে গাদা গাদা মেঘ আকাশ অন্ধকার করে ফেলছে। হাসানের মনে হলো নীল রঙে আকাশকে মানায় না, কালো রঙেই মানায়। হাসানের হাঁটতে ভালো লাগছে। মেঘলা দিনের বিকেলে হাঁটতে ভালো লাগে। শুধু সারাক্ষণ মনে হয় একজন প্রিয়কেও পাশে থাকলে আরও ভালো লাগত। তিতলিদের বাসায় গিয়ে দেখা যেতে পারে। তাকে যদি কোনোভাবে শুধু বলা যায়, তিতলি আমার খুব ইচ্ছা করছে তোমাকে নিয়ে হাঁটতে, সে যে করেই হোক একটা ব্যবস্থা করবে। তারা হাঁটবে মেঘের দিকে তাকিয়ে। ওই যে একটা গান আছে না, মেঘ বলেছে যাব যাব, ওই গানটা দুজনেই মনে মনে গুনগুন করবে। হাসান 7 টাকা দিয়ে বড় একটা গোলাপ কিনল। গোলাপ যে এত বড় হয় তা তার ধারণা ছিল না। মনে হচ্ছে বোম্বাই গোলাপ, বড় বলেই দাম বেশি। প্রমাণ সাইজের গোলাপ 4 টাকা করে বিক্রি করে, এই গোলাপ 7 টাকা, প্রায় ডাবল দাম। গোটা 10 কিনতে পারলে তিতলি হতভম্ব হয়ে যেত। টাকা নেই, 7 টাকা খরচ করতেও গায়ে লাগছে। 7 টাকায় 7 কাপ চা খাওয়া যায়, 1 প্যাকেট সস্তা সিগারেট কেনা যায়, 1 ডজন দেয়াশলাই কেনা যায়। 7 টাকার এই বোম্বাই গোলাপ একদিনে বাসি হয়ে যাবে। মনে হবে গোলাপটার খারাপ ধরনের ডায়রিয়া হয়েছে, তারপরেও ফেলা হবে না, রেখে দেয়া হবে। তিতলির যা কাণ্ড কারখানা, পাপড়িগুলো সে হয়তো কোনোদিনও ফেলবে না, কোনো একটা গল্পের বইয়ের পাতার ভাঁজে ভাঁজে রেখে দিয়ে ভুলে যাবে। হঠাৎ একদিন বই ঝাড়তে গিয়ে পাতায় পাতায় পাওয়া যাবে গোলাপের পাপড়ির অপূর্ব শুঁটকি। হাসানের মনে হলো একটা গোলাপ নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না। 1 হচ্ছে অমঙ্গল সূচক, 1 মানেই একা। সবচেয়ে মঙ্গল সূচক সংখ্যা হলো 2, 2 মানেই আমি আর তুমি। 15টা টাকা চলে যাবে। তার সঙ্গে আছে 20 টাকার একটা নোট। ফেরার সময় ফিরতে হবে হেঁটে হেঁটে। হাঁটা মন্দ কি, তিতলির সঙ্গে দেখা হবার পর হেঁটে হেঁটে ফিরতে খারাপ লাগবে না। হাসান ফুলওয়ালাকে বলল, ভাই ঠিক এই সাইজের আরেকটা গোলাপ দিন। এই গোলাপগুলোর নাম কি বলুন তো? ফুলওয়ালা বিরস গলায় বলল, তাজমহল। গোলাপের নাম তাজমহল ঠিক বিশ্বাসযোগ্য না। মোতালেব সাহেবকে একদিন জিজ্ঞেস করে জানতে হবে। তিনি যেহেতু বাগানে বিষ স্প্রে করেন, তিনি জানবেন। হিসামউদ্দিন সাহেবের মেয়েটিও জানতে পারে। তাকে দেখলেই মনে হয় এই মেয়ে সব জানে, কোনো কিছু জিজ্ঞেস করলেই হাসি মুখে বলে দেবে। 2 বার কলিং বেল টিপতেই দরজা খুলল। দরজা খুলে দিল নাদিয়া। হাসান বলল, কেমন আছো নাদিয়া? নাদিয়া জবাব দিল না। হাসান জানে নাদিয়া জবাব দেবে না। এই মেয়েটা অসম্ভব লাজুক, তবে একবার কথা শুরু করলে ফড়ফড় করে অনেক কথা বলে। ওই দিন খুব কথা বলেছে। তোমার প্রিপারেশন কেমন হলো? জি ভালো। সব বই নিশ্চয়ই ছোটস্থ হয়ে গেছে? নাদিয়া জবাব দিল না, চোখ বড় বড় করে হাসানের দিকে তাকিয়ে রইল। হাসানের একটু অস্বস্তি লাগছে। এই মেয়েটা কখনো তো এরকম করে তাকায় না। ব্যাপারটা কি? তিতলি বাসায় আছে? জি না। কোথায় গেছে, ফুপুর বাসায়? জি না। হাসান ভাই আপনি বসুন, আমি আপনাকে সব বলছি। হাসান হঠাৎ বুকে একটা ধাক্কা খেল। তিতলির কি কোনো অসুখ বিসুখ করেছে? হাসপাতালে ভর্তি করে হয়েছে? নাকি তার চেয়েও খারাপ কিছু? না, তার চেয়ে খারাপ কিছু না। তার চেয়ে খারাপ কিছু হলে নাদিয়া এমন সহজভাবে কথা বলতে পারত না। কিন্তু সে কি সহজভাবে কথা বলছে? কি হয়েছে নাদিয়া? আপার কাল রাতে হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। ফুপু একটা ছেলের সঙ্গে কথাবার্তা বলছিলেন, সেই ছেলের সঙ্গে। তিতলির বিয়ে হয়ে গেছে? জি।
ও এখন তার শ্বশুর বাড়িতে? জি। ও আচ্ছা, আমি তাহলে যাই নাদিয়া। হাসান ভাই, প্লিজ আপনি 1 সেকেন্ডের জন্য হলেও বসে যান। আপনি এভাবে চলে গেলে আমি সারা রাত কাঁদব। হাসান কিছু বলল না, বসল। তার কেমন অদ্ভুত লাগছে। তার মনে হচ্ছে এই ঘরের আলো হঠাৎ অনেক বেড়ে গেছে। ঘরের এক প্রান্তে 60 পাওয়ারের বাতি জ্বলছে না, জ্বলছে ফ্লাড লাইটের তীব্র আলো। সেই আলো চোখে লাগছে, চোখ জ্বালা করছে। খুব ঠান্ডা পানি চোখে মুখে ছিটাতে পারলে ভালো লাগতো। হাসান ভাই, চা খাবেন হাসান ভাই? আপনার জন্য 1 কাপ চা নিয়ে আসি। মেয়েটা এভাবে কথা বলছে কেন? মনে হচ্ছে সে কেঁদে ফেলবে। কেঁদে ফেলার মতো কিছু হয়নি। তিতলি একটা সমস্যায় পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। এরকম সমস্যা তো হতেই পারে। না নাদি, আমি চা খাবো না। তবে একটু পানি খাওয়াতে পারো? খুব তৃষ্ণা লেগেছে। আচ্ছা থাক, পানি লাগবে না। হাসান ভাই আপনি বসুন, আমি এক্ষুনি পানি এনে দিচ্ছি। নাদিয়া ছুটে বের হয়ে গেল। আর প্রায় তৎক্ষণাৎ হাসানের মনে হল তিতলি এই বাড়িতেই আছে। নাদিয়া ছোট্ট একটা মিথ্যা বলেছে। তার বিয়ে হয়ে গেছে এটা ঠিক, তবে তিতলি এখনো শ্বশুর বাড়িতে যায়নি। এই মিথ্যাটার হয়তো প্রয়োজন ছিল। হাসানকে নাদিয়া গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। হাসান বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল নাদিয়া কাঁদতে কাঁদতে তার সঙ্গে আসছে। হাসান বলল, কাঁদছ কেন নাদিয়া? নাদিয়া গায়ের ওড়নায় চোখ মুছল, কিছু বলল না। তিতলি ঘরেই আছে তাই না? নাদিয়া ক্ষীণস্বরে বলল, জি। ওকে বলো সব ঠিক হয়ে যাবে। ভাগ্যে যা ছিল তাই হয়েছে, ও যেন মন খারাপ না করে। আপনি ভালো থাকবেন হাসান ভাই। ভালো থাকব। তুমি মন দিয়ে পড়াশোনা করো। আমি জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে। কি করে জানেন? আমার মন বলছে। হাসান ভাই, আপনি আপার উপর রাগ করে থাকবেন না। না, রাগ করব কেন? আমি যাই নাদিয়া। হাসান এগুচ্ছে, ঠিকমতো পা ফেলতে পারছে না। টিপটিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। আশ্চর্য কাণ্ড, যখনই সে তিতলির কাছে আসে তখনই বৃষ্টি হয়। হাসান হঠাৎ থমকে দাঁড়াল। তিতলিদের বাসাটা একবার তাকিয়ে দেখতে ইচ্ছা করছে। সব সময় এই জায়গা থেকে সে পেছন ফিরে তাকায়। আরেকটু এগোলে তিতলিদের বাসা আড়ালে পড়ে যাবে, আর দেখা যাবে না। হাসান যতবারই এখান থেকে তাকিয়েছে ততবারই দেখেছে তিতলি বারান্দায় দাঁড়িয়ে আছে। আজ নিশ্চয়ই দেখা যাবে না। শুধু আজ কেন, আর কোনোদিনই দেখা যাবে না। হাসানও আর আসবে না। আশা ঠিক হবে না। তিতলির বাবা নিশ্চয়ই মেয়ের বিয়ে উপলক্ষে একটা অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানে তার দাওয়াত হবে না। তিতলি এমন হৃদয়হীন কাণ্ড কখনো করবে না। ভালো কোনো উপহার তার অবশ্য দিতে ইচ্ছে করছে। টাকা থাকলে তিতলিকে সে একটা হারমোনিয়াম কিনে দিত। মেয়েটার হারমোনিয়ামের খুব শখ ছিল। তার স্বামী নিশ্চয়ই তিতলির সেই শখ মেটাবেন। মানুষের সবচেয়ে প্রিয় ইচ্ছা প্রকৃতি সবসময় পূর্ণ করে। তিতলি কি গানটা যেন তাকে শোনাতে চেয়েছিল, হাসান কিছুতেই মনে করতে পারছে না। মেঘ বলেছে যাব যাব, মেঘের পরে মেঘ জমেছে, নাকি অন্য কোনো গান? না, এটা না, অন্য কি একটা গান। আশ্চর্য, মনে পড়ছে না। হাসান মাথার ভেতর তীব্র চাপ অনুভব করছে। গানের লাইনগুলো মনে না পড়লে কিছুতেই মনের এই চাপ কমবে না। একবার চট করে তিতলিকে জিজ্ঞেস করে এলে কেমন হয়? না না, তিতলির সঙ্গে সরাসরি কথা বলা ঠিক হবে না। সে জিজ্ঞেস করবে নাদিয়াকে। নাদিয়া তার আপার কাছ থেকে জেনে আসবে। হাসান পেছন দিকে তাকালো। বারান্দায় কেউ দাঁড়িয়ে নেই। বৃষ্টির ফোঁটা বড় বড় হয়ে পড়তে শুরু করেছে। হাসান এগোচ্ছে ক্লান্ত ভঙ্গিতে।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মেঘ বলেছে যাব যাব। আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমরা বিভিন্ন স্বাদের ছোট গল্প পড়ে শোনাচ্ছি। এখন পর্যন্ত আমাদের 1000-এর বেশি বিভিন্ন রকম ছোট গল্প আমাদের রেকর্ড করা হয়েছে। চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনে নিতে পারেন। এছাড়াও আমাদের গল্পকথন বাই কল্লোল চ্যানেলের ইউটিউব পেজের যে হোম পেজ আছে সেখান থেকে আপনারা পুরাতন যে গল্পগুলো আছে, বহু গল্প আছে, সেসব শুনে নিতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই আশাপূর্ণা দেবীর লেখা সত্যবতী ট্রিলজির 3য় এবং শেষ উপন্যাস বকুল কথার জন্য আপনারা অনেকেই কমেন্ট করছেন। আমরা খুব দ্রুতই বকুল কথা আপনাদের সামনে আবার আনার চেষ্টা করব। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।